হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমার এই ভিডিওটা হলো নিবেদিতার জীবনী সম্পর্কে। নিবেদিতার পূর্ণ নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। উত্তর আয়ারল্যান্ড ডানগ্যানন নামে এক ছোট্ট শহরে 1867 সালে 28শে অক্টোবর তার জন্ম। তার পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেল পেশায় ধর্মযাজক ছিলেন। মাতার নাম মেরি ইসাবেল। মাত্র 10 বছর বয়সে তার পিতার মৃত্যু হলে তাদের অভিভাবকের দায়িত্ব পালন করেন মার্গারেটের মাতামহ হ্যামিল্টন। হ্যামিল্টন আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন। পিতা ও পিতৃপুরুষের প্রভাবে এবং অন্যদিকে মাতামহীর আদর্শে প্রেরণা মার্গারেটের চরিত্র একই সঙ্গে দেখা গিয়েছিল শ্রদ্ধানিষ্ঠা, ধর্মের প্রতি অনুরাগ, দেশাত্মবোধ এবং রাজনীতির প্রতি আকর্ষণ। মার্গারেটের পাঠ্যজীবন কাটে চার্চের অধীনে লন্ডনে এক বোর্ডিং স্কুলে। কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তীক্ষ্ণ মেধাবী ছাত্রী মার্গারেট বিদ্যালয়ের পাঠ্যক্রম বাইরেও প্রচুর পড়াশুনো করত। সাহিত্য, সঙ্গীত, কলাবিদ্যা, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা সবটাই ছিল তার সমান আগ্রহ। সাফল্যের সঙ্গে স্কুল জীবন শেষ করে মাত্র 17 বছর বয়সে মার্গারেট শিক্ষায়িত্রীয় জীবন প্রবেশ করেন। কিছুদিনের মধ্যেই উইম্বলডনে একটি স্কুল খুলে নিজস্ব পদ্ধতি শিক্ষা দিতে আরম্ভ করেন। অল্প দিনের মধ্যেই শিক্ষায়িত্রী হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নানান পত্রপত্রিকায় প্রবন্ধ লিখতে থাকেন। কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনের বুদ্ধিজীবী মহলের একজন শক্তিশালী লেখিকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। চার্চের অধীনে তিনি নিয়মিত সেবা কাজও করতেন, আর ধর্মের প্রতি তার আকর্ষণ তো ছেলেবেলায় থেকেই ছিল। বাস্তব জীবনে যথেষ্ট সফল হলেও চার্চের অধীনে প্রথাগত ধর্মজীবন তাকে শান্তির সন্ধান দিতে পারেনি। ধর্ম সম্বন্ধে কিছু বইপত্র পড়ে তিনি প্রকৃত ধর্মজীবনে পথ খুঁজতে চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই শান্তি না পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়েছিলেন। জীবনের এই অশান্তি চিরকালের জন্য দূর হয়ে গেল ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আবির্ভাবে। 1895 সালে নভেম্বর মাসে এক সন্ধ্যাবেলা লন্ডনে এক অভিজাত পরিবারের গাড়িতে স্বামীজি ভারতীয় বেদান্ত দর্শন ব্যাখ্যা করেছিলেন। মার্গারেট এখানেই তাকে প্রথম দর্শন করলেন। বীর সন্ন্যাসী ধর্ম ব্যাখ্যা ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হলেন। এরপর স্বামীজি লন্ডনের নানান জায়গায় বক্তৃতায় ও প্রশ্নোত্তরে ক্লাস করেছিলেন। মার্গারেট সর্বত্রই উপস্থিত থেকে তার প্রতিটি ব্যাখ্যা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন। ক্রমাগত প্রশ্ন করে তিনি সব সংশয় দূর করতে চাইতেন এবং নিজের মনে সেগুলো নিয়ে অনবরত চিন্তা করতেন। সবশেষে তার বিশ্বাস হলো যে ধর্মজীবনের সন্ধানে এতদিন তিনি দিশাহারা হচ্ছিলেন, তার সন্ধান দিতে সমর্থ এই ভারতীয় সন্ন্যাসী। মার্গারেট তাকে গুরু বলে বরণ করে নিলেন। স্বামীজিও ক্রমশ মার্গারেটের সত্যানিষ্ঠা, দৃঢ়তা ও সবার উপরে তার মানবদরদীর মনের পরিচয় পেলেন। পরাধীন ভারতবর্ষের দুঃখ দুর্দশার, ভারতের সাধারণ মানুষের দুঃখে অসহ্য যন্ত্রণা বোধ করতেন স্বামীজি। তিনি মনে করতেন ভারতকে যদি উঠতে হয় তবে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থার উন্নতি করতে হবে। নারীদের অবস্থার উন্নতির একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষার বিস্তার হলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে এবং তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হবে। মার্গারেটকে এই কাজের বিশেষ উপযুক্ত বলে মনে হয়েছিলেন স্বামীজিকে। তাকে তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের, বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করলেন। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষে এখনও মহিলা জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। মার্গারেট তার স্বদেশ, আত্মীয়, বন্ধু, প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে ভারতবর্ষে এসে পৌঁছলেন 1898 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি স্বামীজির ভারত গঠনের কাজে যোগদান করতে। কিন্তু তার আগে তো ভারতবর্ষকে চিনতে হবে। দিনের পর দিন অসীম ধৈর্য ও মমতা নিয়ে স্বামীজির তার সামনে ভারতবর্ষের ইতিহাস, দর্শন, সাহিত্য, জনজীবন, সমাজতত্ত্ব, প্রাচীন এবং আধুনিক মহাপুরুষদের জীবন ব্যাখ্যা করে চললেন। দুঃখ, দরিদ্রপূর্ণ, কুসংস্কারচ্ছন্ন, পরাধীন যে ভারতবর্ষ চোখের সামনে রয়েছে, তার আড়ালে রয়েছে আত্মাধিকতার ঐশ্বর্যপূর্ণ, ত্যাগ এবং তপস্যাময় এক মহান ভারতবর্ষ। চিরন্তন ভারতবর্ষের সেই অতুলনীয় রূপ স্বামীজির মার্গারেটের সামনে তুলে ধরলেন। ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট। ভারতীয় জীবন গ্রহণের
জীবনের দুর্নিবার আগ্রহ তার মধ্যে জেগে উঠল। ক্রমশ ভারতবর্ষের সব তিনি মিশে একাকার হয়ে গেলেন। ভারতে আসবার কয়েকদিনের মধ্যে শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শন পেলেন মার্গারেট। পরম মমতার আপনার জনমনি করে মা গ্রহণ করলেন মার্গারেটকে। মার্গারেট অনুভব করলেন ভালোবাসা, পবিত্রতা, মাধুর্য, সরলতা এবং জ্ঞানের প্রতিমূর্তি শ্রী শ্রী মা, এক অনুপম চরিত্র, বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। তার আদরে খুকি হয়ে মার্গারেট নিজেকে ধন্য মনে করলেন। এর কিছুদিন পরে স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিলেন। তার নাম দিলেন নিবেদিতা। তার নির্দেশ দিলেন আজীবন কঠোর সংযম অবলম্বন করতে আর বুদ্ধের মতো মানব সেবায় আত্মোৎসর্গ করতে। পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হল ভারত সেবা করা। স্বামীজির এই কথায় তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের কল্যাণই জগতের কল্যাণ, আর ভারতের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণ পথ দেখাবে। তাই তার ভারত সেবা আসলে ছিল সমগ্র মানবজাতির সেবা। স্বামীজির ইচ্ছায় বাগবাজারের বোসপাড়া লেনে তিনি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করে ভারতের জাতীয় আদর্শের নারী শিক্ষা কাজ শুরু করলেন। 1902 সালে 4 জুলাই স্বামীজির দেহ রক্ষা করলেন। নিবেদিতার শোক করবারও অবসর নেই। সামনে স্বামীজির অসমাপ্ত অনেক কাজ। ভারতবর্ষকে সব দিক থেকে জাগিয়ে তুলতে হবে। যে ভারতবর্ষ তার গুরুর চির আরাধ্য দেবী ভারতবর্ষের বসবাস করে নিবেদিতা প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশের শাসনের নামে শোষণকে, আর ইংরেজ জাতির হাতে ভারতবাসীর অমর্যাদা ও নিপীড়ন তাকে অমর্মরত ক্ষুব্ধ করে তুলল। তার মনে হলো ভারতবর্ষের উন্নতির পথে সবথেকে বড় বাধা ভারতবর্ষের পরাধীনতা। তিনি মর্মে মর্মে অনুভব করলেন ভারতবাসীর নৈতিক অধঃপতন এবং দুর্বলতার জন্য দায়ী বিদেশি শাসন। ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার প্রবল আশঙ্কায় তিনি রাজনীতিকে নিজেকে যুক্ত করে ফেললেন। স্বামীজির নির্দেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে না, কিন্তু নিবেদিতার দৃষ্টিতে তখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ সবচেয়ে জরুরি। তাই রাজনীতির চর্চা ছেড়ে দেওয়ার পর তার পক্ষে কিছু সম্ভব হয়নি। ফলে একমাত্র উপায় রইল রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিন্ন করা। মারণাধিক যন্ত্রণা মনে হলেও নিবেদিতা তাই করলেন, কিন্তু অন্তরে যোগাযোগ কোনো কালেই ছিন্ন হয়নি। তাই সংঘর জননী শ্রী শ্রী মা মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ, তার গুরু ভাই এবং মঠের সকল সন্ন্যাসীদের সঙ্গে তার আজীবন শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল। তিনি নিজেও পরিচয় দিতেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা বলে। স্বামী বিবেকানন্দ যে মহান ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারতবর্ষের বাস্তবে রূপদান করার প্রবল আগ্রহে নিবেদিতা অস্থির হয়ে উঠেছিলেন। সমগ্র ভারতবর্ষকে জাতীয়তাবোধের উদ্বুদ্ধ করতে তিনি আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। নিবেদিতার ভাবনা জাতীয়তার অর্থ শিক্ষা, সাহিত্যিক, বিজ্ঞান, ইতিহাস, শিল্প, লোক সংস্কৃত, জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বদেশ চেতনা। বিবেকানন্দের আদর্শ বয়ে নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে নিবেদিতার এবার বক্তৃতার সফর শুরু করলেন। তার উদ্দীপনাময়ী ভাষণে জনসাধারণকে স্বামীজির আদর্শ ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন। তাদের আহ্বান করলেন সমস্ত সামাজিক ও ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে স্বদেশ জননীর সেবায় এগিয়ে আসতে। নিঃস্বার্থ ত্যাগ ও তপস্যার প্রতিমূর্তি নিবেদিতা আন্তরিক আবেদন সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করত। অনেকের মধ্যে স্বদেশ ভাবনা জেগে উঠত। বিশেষভাবে তিনি মেলামেশা করতেন ছাত্র ও যুবক সম্প্রদায়ের সঙ্গে। ছাত্রদের তিনি সৎ, পরিশ্রমী, নির্ভীক হতে উপদেশ দিতেন। বীর সন্ন্যাসী বিবেকানন্দের দেশের ছেলেদের তিনি শরীরের মনের বীর হতে বলতেন। সর্বোপরি তাদের বলতেন ভারত জননীকে অন্তর দিয়ে ভালোবাসতে ও পূজা করতে। 1905 খ্রিস্টাব্দে কার্জনের বঙ্গভঙ্গ আইনকে ভেঙে কেন্দ্র করে ভারতবর্ষের বিশেষ করে বাংলার স্বদেশী আন্দোলন শুরু হলো। এই প্রথম দেশের মানুষ প্রকাশ্যে ব্রিটিশ শাসনের বিরোধিতা শুরু করলেন। এই প্রথম নিবেদিতার সর্বপ্রকারের এই আন্দোলন নেতা ও কর্মীদের সাহায্য করে চললেন। ব্রিটিশ সরকার প্রবলভাবে এই আন্দোলন দমন করতে চেষ্টা চালালো। পুলিশ অত্যাচার, লাঞ্ছনা, গ্রেপ্তার, নির্বাসন আর জাতীয়বাদী সংবাদপত্রগুলির বিরুদ্ধে নানান ব্যবস্থা গ্রহণ করে তাদের নির্মমভাবে চেষ্টা করলো। এই আন্দোলন বন্ধ করতে সরকারের নিপীড়ন যখন মাত্রা ছাড়িয়ে গেল, জনসাধারণের বিক্ষোভ তখন গুপ্ত বিপ্লবের পথ ধরল। গুপ্ত হত্যা এবং সন্ত্রাসবাদী নানান কাজে ভারতীয় দেশপ্রেমিক যুবকের
রা অনেকেই তখন জড়িয়ে পড়লেন। বিপ্লবী আন্দোলনের প্রধান নেতা শ্রী অরবিন্দ এবং অন্যান্য বিপ্লবী নেতা ও যুবকদের সঙ্গে নিবেদিতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দেশমাতার সেবায় উৎসর্গীকৃত ও স্বার্থশূন্য ও মানুষগুলিকে রাজরোষ থেকে রক্ষা করার জন্য সর্বপ্রথম তিনি তৎপর থাকে। নিজস্ব বন্ধুর মারফত সরকারের গুপ্ত খবর জোগাড় করে বিপ্লবীদের আগে থেকেই সাবধান করে দিতেন। তাদের নানান পরামর্শ দিয়ে সাহায্য করতেন আর চেষ্টা করতেন যাতে ভারতবর্ষে ব্রিটিশ সরকারের জনবিরোধী কাজকর্মের কথা ইংল্যান্ডে প্রচারিত হয় এবং তার বিরুদ্ধে জনমত তৈরি হয়। ভারতবর্ষের প্রধান রাজনৈতিক নেতাদের প্রায় সকলের সঙ্গেই তিনি যোগাযোগ রক্ষা করে চলতেন। তার সর্বপ্রথম চেষ্টা ছিল নিজেদের মধ্যে দলাদলি না করে ভারতবাসী যেন ঐক্যবদ্ধভাবে বিদেশিদের শাসন বিরোধিতা করে। ব্রিটিশ ভারতের রাজনীতি চর্চা বিপরীত সম্বন্ধে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। তার নিজেকে আড়ালে রেখেই কাজকর্ম করতেন। রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বের ভূমিকা নেবার কোনো ইচ্ছা তার ছিল না, বরং বিবেকানন্দর ইচ্ছানুসারে তার কাজ জন্মসূত্রে যারা ভারতীয় তাদের জন্য নির্দিষ্ট বলে তিনি মনে করতেন। শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ জন্মভূমির ভারতবর্ষকে নিবেদিতার স্বদেশ বলে গ্রহণ করেছিলেন। ভারতবাসীর দুঃখ বিপদে তিনি নিজের প্রাণ তুচ্ছ করে সেবা করতেন। 1999 খ্রিস্টাব্দে প্লেগ রোগ কলকাতায় মহামারী আকার ধারণ করলেন। স্বামীজির নির্দেশে নিবেদিতা মিশনের সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে সেবা কাজে নেমে পড়লেন। তার নেতৃত্বে রোগীদের সেবা শুরু হলো। সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধের ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষের বসবাসের পল্লীগুলি আবর্জনা পরিষ্কার করে কাজ চলল। নিবেদিতা নিজেই তখন হাতে ঝাড়ু বালতি নিয়ে আবর্জনা পরিষ্কার করতেন এবং রোগী সেবা করতেন। তবে এতে তার আরও প্লেগ হতে পারে, আর প্লেগ মানেই যে মৃত্যু, এসব কথা তার মনে আসতো না। নিবেদিতার দৃষ্টান্ত দেখে স্থানীয় অনেক যুবক তার সঙ্গে সেবা কাজে যোগ দিয়েছিলেন। বাগবাজারের বোসপাড়া লেনে বসবাস করবার সময় নিবেদিতা তার প্রতিবেশী সাধারণ মানুষদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতেন। তার আন্তরিকতা ও প্রতিবেশীদের তাকে নিজস্বদের একজন বলে মনে করত। যদিও ছোঁয়াছুঁয়ি ইত্যাদি সামাজিক শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে গোপালের মা এর বিশেষ স্থান। ব্রাহ্মণ পরিবারের নিষ্ঠাবতী এক বিধাতা তিনি আজীবন নিষ্ঠা সহকারে বালগোপালের উপাসনা করে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি বালগোপালের দর্শন পেয়েছিলেন। তারপর থেকে শ্রীরামকৃষ্ণ তিনি গোপালের মা বলে ডাকতেন। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীও তাকে জননীর মতো শ্রদ্ধা ভক্তি করতেন। বৃদ্ধ বয়সে গোপালের মা যখন খুব অসুস্থ, নিবেদিতা তাকে নিজের বাড়িতে রেখে গোপালের মা আর জীবনের শেষ দিন পর্যন্ত তার সেবা সুশ্রদ্ধা করেছিলেন। সারা জীবন যিনি মহা আচার্য ছিলেন সেই গোপালের মা ও তার সেবা তিনি কুণ্ঠা করেননি। ভালোবাসার পবিত্রতা, সামাজিক আচার বিচারের গণ্ডি তখন ভেঙে গিয়েছিল। নিবেদিতা ভালোবাসা ও সেবার কোনো তুলনা ছিল না। পূর্বাঙ্গে দুর্ভিক্ষ ও বন্যা দেখা দিলে সঙ্গী সাথী নিয়ে তিনি সেবা কাজে জন্য সেখানে উপস্থিত হলেন। জল কাদা ভেঙে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করতে লাগলেন। দুঃখী মানুষেরাও করুণাময়ী নিবেদিতাকে একান্ত আপনার জন বলে মনে করতেন। তার সেবা তার অসংকোচে গ্রহণ করত। স্বামীজির আদর্শ অনুযায়ী ভারতবর্ষে বিজ্ঞান সাধনার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলে মনে করতেন বেদান্ত ও বিজ্ঞান চর্চার উভয়ই সমন্বয়ে আদর্শ ভারতবর্ষ গড়ে উঠবে। বেদান্ত মানুষের অন্তর জীবনকে সুন্দর করবে আর বিজ্ঞান সুন্দর করবে মানুষের বহির্জীবনকে। স্বামীজির সময়ে ভারতীয় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু তার মৌলিক গবেষণা দ্বারা বিশেষ সাড়া জাগিয়ে দিয়েছিলেন। স্বামীজির জগদীশচন্দ্রের জন্য বিশেষ গর্ববোধ করতেন। কিন্তু পরাধীন ভারতবর্ষে জগদীশচন্দ্র বসুর অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে হতো। পরাধীন দেশের ওই বৈজ্ঞানিক তার সময়ে বিখ্যাত বৈজ্ঞানিকেরা নিজেদের সমান মর্যাদা দিতে মোটেই রাজি ছিলেন না। বিদেশি সরকারের কোনো সহায়তা করতে চাইতো না। নানা উদ্যোগে দুশ্চিন্তা আর্থিক অনটনের মধ্যে তাকে কাজ করতে হতো। নিবেদিতা মাতৃস্নেহ নিয়ে এগিয়ে এসেছিলেন ভারতবর্ষের এই মহান বৈজ্ঞানিকের সাহায্য করবার জন্য। সরকারি মহলে নিজের প্রভাবে খাটিতে তিনি নানান সুযোগ সুবিধা আদায় করে দিতেন আর তার আবিষ্কারগুলি যাতে বিশ্বের যোগ্য মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হয় তার জন্য পত্রপত্রিকায় প্রচার চালিয়ে যেতেন। বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো আর নিবেদিতা নানানভাবে অর্থের ব্যবস্থা করতেন। বিদেশে অসুস্থ হয়ে পড়লে নিবেদিতা জগদীশ বসুর সেবা পর্যন্ত করেছেন। নিবেদিতা
জগদীশচন্দ্রকে ভারতের জাতীয় সম্পদ বলে মনে করতেন। তাকে সন্তানের মতো স্নেহ করতেন এবং খোকা বলে ডাকতেন। নিবেদিতার উৎসাহে, প্রেরণায় ও সক্রিয় সহযোগিতায় ছাড়া জগদীশ বসুর পক্ষে বৈজ্ঞানিক গবেষণা কাজ চালিয়ে যাবার দুরূহ ছিল। জগদীশ বসু এবং তার পরিবারের কৃতজ্ঞতার সীমা ছিল না নিবেদিতার প্রতি। তিনি বসু পরিবারের একজন হয়ে গিয়েছিলেন। শুধু বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নয়, জাতীয় ধারার শিল্প আন্দোলন গড়ে তোলার পেছনেও তার অবদান ভূমিকা। হাভেল ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে জাতীয় ধারায় শিল্প আন্দোলন গড়ে উঠেছিল, শিল্পাচার্য নন্দলাল বসু যার শ্রেষ্ঠ পরিণতি, নিবেদিতার অবদান তার পেছনে অপরিসীমা। তেমনিভাবেই জাতীয় ধারার ইতিহাস রচনার জন্যও তিনি রমেশচন্দ্র দত্ত এবং যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকদের সর্বদা প্রেরণা দিয়েছিলেন। নিবেদিতা যেমন অসাধারণ বাগ্মী ছিলেন, তেমনি ছিলেন শক্তিশালী লেখিকা। ভারতবর্ষে আসবার আগে মাত্র 30 বছর বয়সে তিনি লন্ডনে শিক্ষিত সমাজের লেখিকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। ভারতবর্ষে এসে যখন তিনি স্বামীজির আদর্শে ভারতের জাতীয়তাবোধের জাগরণে আত্মনিয়োগ করলেন, তখন তিনি বুঝলেন এ ব্যাপারে লেখনীয় হবে তার মূল সহায়। মডার্ন রিভিউ, স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, ডন, প্রবুদ্ধ ভারত, বালভারতী প্রভৃতি এদেশে এবং অন্য বিদেশে পত্রপত্রিকায় তিনি নিয়মিতভাবে ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজতত্ত্ব ও শিল্প ইত্যাদি বিষয়ে প্রবন্ধ লিখতেন। বেশ কয়েকটি গ্রন্থ লিখেছেন তিনি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এইগুলি হল কালী দ্য মাদার, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ, কার্ডিনাল টেলস অফ হিন্দুস্তান, দ্য মাস্টার অ্যাজ আই সো হিম। তার বোসপাড়া লেনের বাড়িতে সেকালের অনেক বিশিষ্ট ব্যক্তিসহ আসতেন। তার বহুমুখী প্রতিভা, নানান বিষয়ে পাণ্ডিত্য সকলকে মুগ্ধ করত। এত কাজের মধ্যে তার মন প্রাণ জুড়ে থাকত স্বামীজির ইচ্ছায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ধন্য ছোট্ট স্কুলটি। তিনি বিশ্বাস করতেন স্বামীজির সর্বদা দৃষ্টি আছে এই স্কুলের প্রতি, আর আছে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ। তার বিশ্বাস ছিল ভবিষ্যতের শিক্ষিত হিন্দু নারীদের জন্য শ্রী শ্রী মায়ের আশীর্বাদ সবচেয়ে বেশি মূল্যবান। তিনি মনে করতেন এই স্কুলে ছাত্রীদের মধ্যে থেকেই ভবিষ্যতের গার্গীর মৈত্রীরা আবার ভারতবর্ষের আবির্ভাব হবে। নিবেদিতার সময় ভারতীয় সমাজ অত্যন্ত প্রাচীনপন্থী ছিল। অভিভাবকরা বাড়ির মেয়েদের পড়াশোনার পক্ষপাতী ছিলেন। বাগবাজারের পাড়ায় পাড়ায় ঘুরে নিবেদিতা ছাত্রী জোগাড় করতেন। মেয়েদের তিনি ইতিহাস, ভূগোল, প্রকৃতিবিজ্ঞান এবং কিছু কিছু ইংরেজি ভাষাও পড়াতেন। লেখাপড়ার সঙ্গে সঙ্গে সেলাই, ছবি আঁকা, হাতের কাজ শেখাতেন, ব্যায়াম করে শরীরচর্চা করতেন এবং উৎসাহ দিতেন। সর্বোপরি তাদের সহজাত ধর্মবোধকে তিনি আরও বেশি করে জাগিয়ে দিতেন এবং পরিচয় করিয়ে দিতেন ভারতের সংস্কৃতির সঙ্গে। মেয়েদের সঙ্গে দুপুরবেলায় কাজের অবসরে যাতে বয়স্করা, বিবাহিত এবং বিধবা মহিলা লেখাপড়া, সেলাই শিখতে ইত্যাদি শিখতে পারেন, তার ব্যবস্থা তিনি করেছিলেন। কিছু কিছু শিক্ষিতরা মহিলাদের তিনি শিক্ষয়িত্রী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা দিতেন। সন্ধ্যাবেলা মাঝে মাঝে পাড়ার মেয়েদের নিমন্ত্রণ করে সভা করতেন। উঠানের উপর চৌকি পেতে তার উপর বসে স্বামী শারদানন্দ চণ্ডীপাঠ করতেন আর মায়ের নামগান ও কথা করতেন। নিবেদিতা ও খ্রিস্টান ছোট মেয়েদের নিয়ে উঠানে একধারে বসতেন আর মহিলারা বসতেন চিকের আড়ালে। স্কুলের ছাত্রীদের তিনি দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও শ্রী শ্রী মায়ের কাছে উদ্বোধন বাড়িতে নিয়ে যেতেন, চিড়িয়াখানা, মিউজিয়াম প্রভৃতি জায়গায় বেড়াতে নিয়ে যেতেন। স্কুলের মেয়েরা নিবেদিতার বড় আদরে ছিল। তিনি তাদের খাওয়াতেন, ভালোবাসতেন। আর ছাত্রীদের খাওয়াবার ইচ্ছা হলে ছোট ছোট শালপাতার ঠোঙার ফল মিষ্টি সাজিয়ে তাদের খেতে দিতেন। খাওয়া হয়ে গেলে নিজেই ঝুড়িতে ঠোঙাগুলি নিয়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করতেন। তার আদরে ছাত্রীদের এইভাবেই তিনি সেবা করতেন। আর্থিক অনটন তার জীবনে লেগেই থাকতো, আর স্কুলের খরচ চালাবার জন্য তিনি তার লেখা থেকে যা আয় হতো সমস্ত ব্যয় করতেন। বক্তৃতা ইত্যাদি করে এদেশে বিদেশে আবেদন করে অর্থ সংগ্রহ করতেন, আর খুব সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহ করতে যেটুকু খরচ প্রয়োজন তাও তিনি নিজের জন্য রাখতেন না। গ্রীষ্ম প্রধান দেশের অতিরিক্ত গরমে তার খুব কষ্ট হতো। 1911 সালে পুজোর ছুটিতে দার্জিলিংয়ে গেলেন আর হিমালয়ে ভ্রমণ করে শরীর ভালো করার আশায়, কিন্তু সেখানে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি, শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি। অবশেষে 13ই অক্টোবর সকালবেলায় মাত্র 44 বছর বয়সে দেহত্যাগ করলেন তিনি। রামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতা রামকৃষ্ণ লোকে চলে গেলেন। লাঞ্ছিত, উৎপীড়িত, পদে পদে অপমানিত, পরাধীন ভারতবর্ষকে আর কোনো বিদেশি তার মতে এত আপন করে ভালোবাসতে পারেনি। ভারতের ধর্ম ও সংস্কৃতি নিয়ে এত গর্ববোধ, ভারতের জাতীয়তাবোধ জাগরণের জন্য এরকম সর্বস্ব পণ আর কোনো বিদেশির মধ্যে আমরা আজ পর্যন্ত দেখিনি। ভারতবর্ষকে ভালোবেসে নিজেকে সম্পূর্ণভাবে ভারতবর্ষের সেবায় নিবেদন করে গুরুর দেওয়া নিবেদিতার নাম তিনি সার্থক করে গেলেন।